মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভয়ঙ্কর নৃশংসতার পথ বেছে নিয়েছেন। গাছ না কেটে এখন গাছের মূল কাটতেই যেন ব্যস্ত সময় কাটাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। লেবাননে চালানো ব্যাপক বিমান হামলায় দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ড সংক্রান্ত একটি তথ্য রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে। জানা গেছে, দীর্ঘ সময় পরিকল্পনা করে হিজবুল্লাহর প্রধানকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। কয়েক মাস ধরেই অনুসরণ করা হচ্ছিল হাসান নাসরুল্লাহকে। এরপর গত শুক্রবার রাতে ইসরায়েল ব্যাপক হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ইসরায়েলের 3 শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এ তথ্য জানা যায়। খবর অনুসারে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে ইসরায়েল আগে থেকেই নিশ্চিত ছিল। প্রায় 2 সপ্তাহ ধরে লেবাননে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে রাজধানী বৈরুতে শুক্রবার রাতে চালানো হামলায় নাসরুল্লাহ নিহত হন। ইসরায়েল জোরালো কণ্ঠে দাবি করে হামলায় হিজবুল্লাহর প্রধানের মৃত্যু হয়েছে। পরে হিজবুল্লাহর পক্ষ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, নাসরুল্লাহকে হত্যার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। শুক্রবার রাতে মাত্র কয়েক মিনিটের মধ্যে তার অবস্থানে 80টিরও বেশি বোমা ফেলা হয়। তবে বোমাগুলোর ধরন বা ওজন নিয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলের হামলায় ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের কর্মকর্তারা জানান, নাসরুল্লাহকে হত্যার সিদ্ধান্ত গত সপ্তাহে নেওয়া হয়েছিল, কারণ শীর্ষ নেতারা শঙ্কিত ছিলেন তিনি স্থান পরিবর্তন করতে পারেন। সে সময় ইসরায়েলের নেতারা লেবাননের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিলেন। আলোচনা শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে চলে যান। এরপর জানা যান, নেতানিয়াহুর নির্দেশেই নাসরুল্লাহকে হত্যা করেছে বর্বর সামরিক বাহিনী। 3 জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তার ভাষ্যমতে, নাসরুল্লাহর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার চাচাতো ভাই হাশেম সাফিয়েদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হামলার সময় সাফিয়েদ্দিন নাসরুল্লাহর সঙ্গে ছিলেন না। ধারণা করা হচ্ছে, নাসরুল্লাহর মৃত্যুর পর দ্রুতই সাফিয়েদ্দিন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। জয়ের নেশায় কার্যত উন্মাদ হয়ে উঠেছে দখলদার ইসরায়েল। নেতানিয়াহু নামক পাগলা ঘোড়ার লাগাম কিছুতেই যেন আর টেনে ধরা যাচ্ছে না। চলতি মাসেই দখলদার সেনাদের নৃশংস হামলার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে লেবানন। এক এক করে তারা ধ্বংস করতে শুরু করে দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন সামরিক কাঠামোকে। এর মধ্যেই তথ্য আসে, গেল শুক্রবার বর্বর ইসরায়েলের আত্মঘাতী বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর জানা গেল, লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। নিহত এই কমান্ডারের নাম হাসান খলিল ইয়াসিন। ইসরায়েলি বাহিনীর দাবি, রাজধানী বৈরুতে হামলা চালানোর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। 29 সেপ্টেম্বর রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী শনিবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করেছে। এক বিবৃতিতে দখলদার সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর গোয়েন্দা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে ওই হামলা চালায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি বিভাগের প্রধান হিসেবে উত্তর সীমান্তে এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্বে ছিলেন ইয়াসিন। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিতের কয়েক ঘণ্টা পরই বৈরুতে এই হত্যাকাণ্ডের কথা জানালো ইসরায়েলি সামরিক বাহিনী IDF। উল্লেখ্য যে, গত বছরের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল আন্তঃসীমান্ত সংঘাতে লিপ্ত রয়েছে। হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পরে শুরু হওয়া এই আগ্রাসনে ইতোমধ্যেই গাজায় 41,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েল সম্প্রতি লেবাননে বড় আকারের বিমান হামলা শুরু করেছে। এতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে বর্বর ইসরায়েলের ব্যাপক হামলার কবল থেকে প্রাণ বাঁচাতে বৈরুতের সমুদ্র তীরবর্তী এলাকায় আশ্রয় নিচ্ছে হাজারো লেবানিজ। সেখানকার বাসিন্দারা আতঙ্ক আর উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে পার করছেন সময়। 29 সেপ্টেম্বর রবিবার এক প্রতিবেদনে সংবাদ সংস্থা AP এ তথ্য জানায়। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বৈরুতের বাসিন্দারা প্রাণ বাঁচাতে পরিবার পরিজন নিয়ে কোথায় আশ্রয় নেবেন কিংবা কোথায় থাকবেন তা নিশ্চিত নন। বর্তমানে বিপুল সংখ্যক মানুষ সমুদ্রের ধারে ফুটপাতে তোশক বা গামছা বিছিয়ে
পিছিয়ে অবস্থান করছে। এক সপ্তাহের বেশি সময় ধরে লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। জানা গেছে, গেল শুক্রবার রাত থেকে পরদিন তথা শনিবার সকাল পর্যন্ত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ১৪০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এর মধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার তথ্য আসে। ইসরায়েলের মিডিয়া বলছে, শুক্রবার বৈরুতের হামলায় প্রায় ৮৫টি তথাকথিত বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে নেতানিয়াহুর সামরিক বাহিনী। গ্রাউন্ড পেনিট্রেশন মিউনিশন নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আগে মাটির গভীরে ঢুকে যায়। এই ক্ষেপণাস্ত্রের ভূগর্ভস্থ স্থাপনা এবং কঠিন কংক্রিট ভবন ধ্বংস করার প্রবল ক্ষমতা রয়েছে। এর প্রতিটির ওজন ২০০০ থেকে ৪০০০ পাউন্ডের মধ্যে। এ বাংকার বাস্টার মাটির ৩০ মিটার গভীর বা ৬ মিটার কংক্রিট ভেদ করতে সক্ষম এবং শকওয়েভ তৈরির মাধ্যমে আশপাশের অন্যান্য কাঠামো নিমিষে ধ্বংস করে দিতে পারে। জেনেভা কনভেনশন জনবহুল এবং নির্বিচারে হতাহতের ঝুঁকির কারণে ঘনবসতিপূর্ণ এলাকায় এই বোমা ব্যবহার নিষিদ্ধ করেছে। বর্বর ইসরায়েল পুরোদমে হামলা শুরুর সপ্তাহখানেক আগে দেশটিতে পেজার এবং ওয়াকিটকি সহ নানা ধরনের তারহীন ডিভাইসে বিস্ফোরণের ঘটনা ঘটায়। দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় কমপক্ষে ৩৭ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। বৈরুতে বিমান হামলায় ইসরায়েল কী ধরনের বোমা ব্যবহার করছে সে বিষয়ে জানতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার পক্ষ থেকে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক ইলিয়াস ম্যাগনিয়ার সঙ্গে কথা বলা হয়েছে। ম্যাগনিয়া বলেন, আমাদের কাছে ইসরায়েলি বিমান বাহিনীর দেওয়া তথ্য আছে। বাহিনীটি বলছে তারা ৮৫ টন বিস্ফোরক ব্যবহার করেছে। প্রতিটি বোমাই ছিল ১ টন ওজনের। এটি একটি বেশ গুরুত্বপূর্ণ তথ্য। এই বিশ্লেষকের মতে, এই বোমা হামলার ফলে বৈরুতে একটি ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বৈরুতের বিভিন্ন জায়গার মানুষের দেওয়া বিবৃতি অনুযায়ী তাদের মনে হয়েছে যেন পাশের ঘরে বোমা পড়ছে। বৈরুতের মতো একটি শহরে এটি সত্যি একটি ভয়ঙ্কর পরিস্থিতি। ম্যাগনিয়ার বলেন, কিন্তু কথা হলো তারা কী ধরনের বোমা ব্যবহার করছে। দুটি বিকল্প হতে পারে, হয়তো শুধু GBU-31 বা শুধু স্পাইস 2000 বোমা ব্যবহার করেছে, অথবা দুটোই একসঙ্গে ব্যবহার করেছে তারা। নিরাপত্তা বিশ্লেষক ম্যাগনিয়ার বলেন, আমার মনে হয় এই ২ ধরনের বোমাই সেখানে ফেলা হয়েছে, যার প্রভাব আমরা দেখতে পেয়েছি। যেমন বৈরুতের শহরতলির ওই স্থানে একটি গর্ত আমরা দেখেছি। ওই স্থানের সব ভবন সেই গর্তে ধসে পড়েছে। ফলে গর্তে ধসে পড়া ভবনের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করতে দীর্ঘ সময় লাগছে। গত ৩ দিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসের সৃষ্টি হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ নেপালে। এই দুর্যোগে শনিবার রাত পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী অন্তত ১১২ জন নিহত হয়েছে দেশটিতে। মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও বহু মানুষ নিখোঁজ রয়েছেন এখনও। নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনের বরাতে এসব তথ্য উঠে এসেছে। শনিবার রাত 10:30টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ৯৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া ৬৮ জন নিখোঁজ এবং ১০০ জন আহত হয়েছে বলে জানানো হয়। তবে কাঠমান্ডু পোস্ট তাদের স্থানীয় প্রতিনিধি, নেপাল পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সের সদর দপ্তরের দেওয়া তথ্যে নিশ্চিত করে ১১২ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে প্রতিবেদনে আরও বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কেননা আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে দেশটির রাজধানী শহর কাঠমান্ডুর চারপাশের উপত্যকায় এই বন্যার প্রভাব সবচেয়ে বেশি। শহরের আশেপাশের নদীগুলোর কাছাকাছি অবস্থিত হাজার হাজার বাড়ি প্লাবিত হয়েছে। বেশিরভাগ মহাসড়ক পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও ভূমিধ্বসের মতো ঘটনা ঘটছে। এদিকে অনেক হৃদয় বিদারক দৃশ্যের জন্ম হয়েছে এই দুর্যোগ। দেশটির রাজধানী শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত মাকওয়ানপুরে অল নেপাল ফুটবল ফেডারেশন পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রের ৬ খেলোয়াড় ভূমিধ্বসে নিহত হয়েছেন। অন্যরা বানের জলে ভেসে গেছেন।
বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকা 4 জন দক্ষিণ কাঠমান্ডু উপত্যকার নাক্ষু নদীর পানির তোড়ে ভেসে যান। কয়েক ঘন্টা ধরে সাহায্যের জন্য চিৎকার করছিল তারা। পরে নদীর ভাটিতে এদের 3 জনকে উদ্ধার করা সম্ভব হয়, তবে একজন এখনও নিখোঁজ। রাষ্ট্রায়ত্ত রেডিও নেপাল জানিয়েছে এখন পর্যন্ত 2000 মানুষকে উদ্ধার করা হয়েছে, অন্তত 200 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের মুখপাত্র পৃথ্বী সুব্বা গুরুং রাষ্ট্রচালিত নেপাল টেলিভিশন কর্পোরেশনকে জানিয়েছেন বন্যায় পানির পাইপগুলো ভেঙে গেছে এবং টেলিফোন ও বিদ্যুতের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমটির মতে 10,000 পুলিশ কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং সেনাবাহিনীর সদস্যদের অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে একত্র করা হয়েছে। নেপাল সরকার ইতোমধ্যে জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে আহ্বান জানিয়েছে। সড়ক দুর্ঘটনা কমাতে কাঠমান্ডু উপত্যকায় রাতে সড়ক ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য যে বর্ষা নেপালে প্রতি বছর এমন ভয়াবহ বন্যা ও ভূমিধস নিয়ে আসে। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ঘটনা ক্রমেই আরও তীব্র হচ্ছে। মধ্যপ্রাচ্য ইতোমধ্যেই অগ্নিগর্ভে পরিণত হয়েছে। গাজায় চলমান আগ্রাসনের মাঝেই লেবাননের পিছনে লেগে গেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের নৃশংস হামলার কবলে গত শুক্রবার নিহত হয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এতে করে নিমিষেই মধ্যপ্রাচ্যের বড় একটি অঞ্চল জুড়ে ইসরায়েলের প্রতি ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অবশ্য ফ্রন্ট লাইনে এসে নেতানিয়াহু তার হামলার যথার্থতা প্রমাণে বক্তব্য দিয়েছেন। সম্প্রতি নাসরুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা একটি ঐতিহাসিক মোড় বলে মন্তব্য করেছেন। এছাড়াও নাসরুল্লাহর মৃত্যু মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক সফর শেষে ইসরায়েলে পৌঁছানোর পর এক বিবৃতিতে এসব কথা বলেছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, নাসরুল্লাহ একজন সন্ত্রাসী ছিলেন। নাসরুল্লাহর হত্যা আমাদের লক্ষ্য অর্জনের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ ছিল। উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া এবং আগামী কয়েক বছর ধরে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল। তাই আমি আদেশ দিয়েছিলাম এবং সুখবর হলো নাসরুল্লাহ আর আমাদের মধ্যে নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেশ খুশি মনে বলেন, আমরা অগণিত ইসরায়েলি এবং কয়েকশো আমেরিকান এবং কয়েক ডজন ফরাসি সহ অন্যান্য দেশের নাগরিককে হত্যার জন্য দায়ী একজনের সঙ্গে হিসাব বরাবর করেছি। এদিকে ইসরায়েলের ভয়ানক নৃশংসতাকে বাহবা দিয়েছে দেশটির সর্বঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে হত্যার ঘটনাকে তার অসংখ্য ভুক্তভোগীর জন্য ন্যায় বিচারের প্রতীক বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন বলেন, ইরান সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েলের অধিকারকে সম্পূর্ণভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, হিজবুল্লাহ প্রধানের হত্যার ঘটনা ইসরায়েলের জন্য নিঃসন্দেহে জয়ের পথে আগানোর প্রতীক। হোয়াইট হাউসের বিবৃতির শেষে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য গাজা এবং লেবাননের চলমান সংঘাতগুলো কূটনৈতিক উপায়ে প্রশমিত করা। এখনই চুক্তি করার সময়, ইসরায়েলের প্রতি হুমকি দূর করার সময় এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা আনার সময়। অন্যদিকে বিশ্বজুড়ে যুদ্ধবিরোধী শক্তিগুলো ইসরায়েলের প্রতি তাদের বিরূপ প্রতিক্রিয়া এক এক করে জানাতে শুরু করেছে। ইতোমধ্যে নাসরুল্লাহর হত্যাকাণ্ডে শোকাহত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি বার্তা দিয়েছেন। ইসরায়েলের হামলার নিন্দা জানানোর পর পেজেশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না যে এই সন্ত্রাসী হামলার আদেশ নিউ ইয়র্ক থেকে জারি করা হয়েছিল এবং আমেরিকানরা ইহুদিবাদীদের সঙ্গে জড়িত থাকা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে না। নাসরুল্লাহর শাহাদাতে নিপীড়িত মানুষের হৃদয়ে এক বিরাট বেদনা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ইসলামের ইতিহাসে সাইয়েদ হাসান নাসরুল্লাহর নাম চিরকাল অম্লান হয়ে থাকবে।